আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাঁধবে পারবে, বাড়ির কাজ করবে, আর রাত হলে স্বামী সেবা করবে, ব্যাস এতটুকুই তোমার কাজ। এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন। তাচ্ছিল্যের হাসি হাসে নিরুপমা। কথা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারো দেখছি। বাহ, আই অ্যাম ইমপ্রেসড। আর আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব? তার বাহিরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে? হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এই ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না। আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও, সেখানেও কিছু কিছু পুরুষদের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে নিরুপমা। আর নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো, কিন্তু তোমার বাবা মা কিন্তু আমার টাকা পয়সা দেখেই বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় আর্মির বড় পদে চাকরি করা একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে নাকি? 10 জন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়া থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দরী রমণীর জন্য শ্রেয়। নিরুপমা বাকরুদ্ধ হয়ে যায়। তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে এটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু সে তো এখনো নির্ভরশীল নয়, যাবেই বা কোথায়? হুট করে চাকরি বা থাকার জায়গাও সে ঠিক করবে কিভাবে? না, সে তার বাবা মার কাছেই চলে যাবে। তারা যত গরিবই হোক, তার সমস্যাগুলো একটু হলেও বুঝতে পারবে। নিরুপমা দেরি না করে নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলে, কিন্তু একরাশ হতাশা ছাড়া তার কপালে কিছুই জুটে না। তার স্বামী নামক অমানুষটা বিয়ের আগেই এসব কথা বলেই বিয়ে করেছে। নিরুপমার মা বাবার কথায় তার গা ঘিন ঘিন করে ওঠে। তোকে ছুলেই বা কি অসুবিধা? স্বামী সে তোর, আর বিয়ের পর মেয়েদেরই নিজের স্বামীর সমস্ত কার্যকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর, খবরদার ফিরে আসার চেষ্টা করবি না। নিরুপমা অঝোর ধারায় কান্না করছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াই কি অভিশাপ? মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয়, গরিব হয়ে জন্মানোটাই তোমার এই অবস্থার জন্য দায়ী। তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এরকম বেয়াদব ছেলের সাথে তোমার বিয়ে দিত না। এই বলে সামনে দাঁড়ানো নিরুপমার নিষ্ঠুর স্বামী শয়তানি হাসি হাসতে থাকে। নিরুপমা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার পানে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। আমি তোমাকে জোর করব না নীরু, চয়েস ইজ ইয়োর্স। আমার সাথে থাকবে কি না, আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সব কিছুই দিব। দুনিয়ার সব মানুষ জানবে অরহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে অরহান নিরুপমার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার বলো কি করবে, থাকবে নাকি চলে যাবে? অরহান উত্তরের অপেক্ষায় নিরুপমার দিকে চেয়ে আছে। নিরুপমা নিশ্চুপ হয়ে চোখ মুখ শক্ত করে বসে আছে। নিরুপমার ইচ্ছে করছে এখনই এই বাড়ি থেকে পালিয়ে যেতে, কিন্তু এত রাতে নিরুপমা যাবেই বা কোথায়? নীরবতা সম্মতির লক্ষণ। নিজের স্ত্রীর অসম্মান হওয়া মানে নিজের অসম্মান হওয়া। এত বড় পদে চাকরি করেন অথচ এইটুকু জানেন না? ক্যাচাং ক্যাচাং কথা বলার অভ্যাস আছে দেখছি তোমার, কিন্তু আমার সাথে থাকতে হলে গলা নিচু করেই কথা বলতে হবে। যদি কথা না শোনো তবে কিভাবে কথা শোনাতে হয় সেটাও খুব ভালো করে জানা আছে আমার। আর অরহান আহসানের স্ত্রীকে বাহিরের কোনো মানুষ অসম্মান করার সাহসও কোনোদিন করবে না। আমি বাহিরে মানুষের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। কোনো পুরুষ নিজের বিবাহিতা স্ত্রীকে কিভাবে অপমান করতে পারে এই শিক্ষা পেয়েছেন আপনি আপনার পরিবার থেকে। অরহানের চোয়াল শক্ত হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগান্বিত হয়ে আছে। নিরুপমার সামনে এগিয়ে সে হাত দিয়ে নিরুপমার গাল চেপে ধরে শান্ত কণ্ঠে অরহান বলে উঠল, আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা তোমার নেই নীরু। মেয়ে মানুষের এত তেজ থাকতে নেই, তোমায় আমি একদিনেই সোজা বানিয়ে ফেলবো। অরহান নিরুপমাকে এক ঝটকায় বিছানায় ফেলে দেয়। তার শাড়ির আঁচল সরিয়ে ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে অজস্র চুমু খেতে থাকে।
নিরুপমার রাগে ঘৃণায় সারা শরীর ঘিন ঘিন করছে। স্বামী নামক এই অমানুষটার ছোঁয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে নিরুপমার। অরহানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যে কোনো এক নেশায় মত্ত হয়েছে। এই নেশার নাম নারী নেশা। এই নারী আর কেউ নয়, তার বিবাহিতা স্ত্রী। তার সম্পত্তি এসব ভেবে অরহান যেন আরও উত্তেজিত হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নিরুপমা। স্বামী নামক সেই অমানুষটা কাল সারা রাত তাকে ভোগ করেছে, অথচ সে কিছুই করতে পারেনি। নিজের গায়ে অরহানের বসানো লালসার চিহ্ন জল জল করতে দেখে নিরুপমার দুঃখ রাগে পরিণত হয়। এই অমানুষটার সাথে আর যাই হোক সংসার করা সম্ভব নয়, কিন্তু নিরুপমা কি করবে? চলে যাবে? তবে চলে যাবার কোনো পথ যে তার খোলা নেই। নিরুপমা গোসল শেষ করে একটি মেরুন রঙের সুতি শাড়ি পরে নিজের চুলগুলো মুছতে থাকে। তখনই তার নজর যায় বিছানার দিকে। অরহান সেখানে নেই, তার মানে সে উঠে গেছে। নিরুপমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড় মেলতে থাকে। তখনই তার দৃষ্টি যায় বাহিরের বাগানের দিকে। অরহান পুশ আপ করছে, তাও আবার খালি গায়ে। শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। না চাইতেও অদ্ভুত এক আকর্ষণ কাজ করলো নিরুপমার মধ্যে। নিরুপমা আজ ভালো করে অরহানের দিকে লক্ষ্য করলো। অসম্ভব সুদর্শন দেখতে অরহান, কিন্তু এই সুদর্শন পুরুষের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তিসত্তা। নিরুপমা নিজের ভাগ্যের উপর ভীষণ অভিমান করতে থাকে। বিয়ে নিয়ে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিল এই নিষ্ঠুর পুরুষটি। নিরুপমা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে অরহানের ডাকে। অরহান ততক্ষণে রুমে চলে এসেছে। তোয়ালে দিয়ে নিজের শরীরের ঘাম মুছতে মুছতে অরহান বলতে থাকে, আমি গোসলে যাচ্ছি, এসে যেন টেবিলের সমস্ত নাস্তা রেডি দেখি, আর তা না হলে তোমার খবর আছে নিরু। নিরুপমা রাগে গজগজ করতে করতে অরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকতে এই অসভ্য লোকটাই কেন তার কপালে জুটল? নিরুপমা আফসোস করতে করতে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ায়। কাজের মেয়ে মিনু ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিরুপমা যেতেই মিনু তার হাত ধরে বলল, ভাবি আমারে মাপ কইরা দিয়েন। অরহান ভাই আপনারে কোনো সাহায্য করতে নিষেধ করেছে। এ কথা শুনে নিরুপমার মেজাজ আরও বিগড়ে যায়। বিয়ের পর মেয়েরা সব কাজ করে ঠিকই, কিন্তু ভালোবেসে করে। অরহান যদি একটু ভালোভাবে কথা বলতো তাহলে হয়তো নিরুপমা সত্যি সত্যি সব কাজই করে দিত, কিন্তু এখন সে কিছুই করবে না। নিরুপমা মনে মনে বলতে থাকে, আমিও দেখি অবাধ্য হওয়ার জন্য এই অমানুষটা আমাকে কি শাস্তি দেয়। অরহান ইউনিফর্ম পরিধান করে ফিটফাট হয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। তবে ডাইনিং টেবিলের সামনে এসে অরহান খানিকটা অবাক হয়ে যায়। নিরুপমা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে চা পান করছে। টেবিলে খাবারের ছিটে ফোঁটাও নেই। অরহান বিষয়টা বুঝতে পেরে ডেভিল হাসি দেয়। তার মানে তার সদ্য বিয়ে করে আনা সুন্দরী রমণী তার কথার অবাধ্য হয়েছে। অরহান নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। মিনু পরিস্থিতি আঁচ করতে পেরে সেখান থেকে কেটে পড়ে। অহেতুক ঝামেলায় না জড়ানোই উত্তম। অরহান শান্ত কণ্ঠে শুধায়, কাজটা ঠিক করলে না নিরু। মেজর অরহান আসানের কথার অবাধ্য হওয়ার পরিণাম এখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। নিরুপমা তার কথা না শোনার ভান করে বসে থাকে। এতে অরহানের পুরুষসত্তায় গিয়ে আঘাত লাগে। সে নিরুপমার হাত ধরে টেনে দাঁড় করায়। ভয়ে নিরুপমার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তবে নিরুপমা অরহানকে বুঝতে দেয় না যে সে ভয় পেয়েছে। নিরুপমা কণ্ঠে জোর এনে বলা শুরু করে, মানব না আমি আপনার কোনো কথা। কি করবেন আপনি? অরহান নিরুপমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কি করব আমি জানতে চাও তাই না? অরহান নিরুপমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। প্যান্টের বেল্ট খুলে নিজের হাতে পেঁচাতে থাকে। নিরুপমার এখন ভয়ে আত্মা শুকিয়ে যায়। সে একটু একটু করে পিছাতে থাকে। কি করছেন আপনি? কাঁপা কাঁপা কণ্ঠে নিরুপমা শুধায়, এমনিতে না বেশি বুঝো, এখন বুঝতে পারছো না কি করব আমি?
অরহান যেই না বেল্ট দিয়ে নিরুপমাকে মারতে যাবে তখনই তার হাত না চাইতেও থেমে যায়। নিরুপমার ভয়ার্ত মুখশ্রীর দিকে সে অপলক চেয়ে থাকে। অদ্ভুত এক দমবন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। যেই অরহান মানুষকে মারতে, কষ্ট দিতে পৈশাচিক এক আনন্দ পায়, আজ এই দুর্বল রমণীকে আঘাত করার সময় কেন তার হাত বরফের ন্যায় জমে গেল। অরহানের এইবার নিজের উপরই প্রচণ্ড রাগ হলো। সে তার সামনে থাকা চেয়ারে সজোরে লাথি দিল। নিরুপমা এতক্ষণ মাথায় হাত দিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। ভাঙচুরের বিকট শব্দে সে চোখ তুলে তাকায়। অরহান হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরমার করছে। নিরুপমা এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। নিরুপমার মনে হয় সে হয়তো ঘুমন্ত কোনো বাঘকে জাগিয়ে তুলেছে। অরহান এবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমার অসহায় চাহনিতে অরহান আবার হারিয়ে যায়। অরহান নিরুপমার সামনে গিয়ে বসে। নারীর সবচেয়ে মোহনীয় রূপ কি জানো? নিরুপমা ভয়ার্ত দৃষ্টিতে অরহানের মুখশ্রীর দিকে তাকায়। অরহান নিরুপমার সামনে মুখ এনে বলে, নারীর সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে তার অসহায়ত্ব। তুমি অসহায় নীরু, তুমি শুধু তেজই দেখাতে পারবে, আর কোনো কিছু করার মোড়ত তোমার নেই। অরহান রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। নিজের ইউনিফর্ম ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিরুপমা ঠায় বসে থাকে। ভয়ে এখনও তার শরীর কাঁপছে। অরহান যদিও তার গায়ে হাত তুলেনি, তবুও নিরুপমার মনে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরুপমা নিজেই নিজে বলতে থাকে, না না, এই অমানুষের সাথে আমি আর থাকবো না। ওনার সাথে থাকলে কখন না কখন আমাকে মেরেই ফেলবে, ঠিক নেই। আমি দরকার হলে না খেয়ে মরবো, তবুও এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ। নিরুপমা উঠে দাঁড়ায়। অন্যদিকে অরহান ড্রাইভ করছে আর নিজের পুরুষসত্তাকে ধিক্কার জানাচ্ছে। এইটুকু একটা পুচকি মেয়ে আমার কথার অবাধ্য হলো, অথচ আমি তাকে একটা টোকাও দিতে পারলাম না। ছি আরহান, ছি। সে মনিও। আজকে বাসায় গিয়ে নেই, তোমার খবর আছে নীরু। আমার সাথে বেয়াদবি করে তুমি পার পাবে না। নিরুপমা বাসা থেকে বেরিয়ে মেন রোডে চলে যায়। রাস্তা না চেনার কারণে নিরুপমা এদিক সেদিক তাকাতে থাকে। তখনই ভুলবশত নিরুপমার একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। গাড়িতে বসা লোকটি সাথে সাথে ব্রেক করার কারণে নিরুপমা বেঁচে যায়, তবে পায়ে প্রচণ্ড ব্যথা পায়। লোকটি গাড়ি থেকে নেমে বলে ওঠে, মিসেস আহসান, আপনি? আই অ্যাম সো সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি। নিরুপমা লোকটিকে চিনতে পারে না। লোকটি নিরুপমাকে গাড়িতে বসার জন্য অনুরোধ করে, তবে নিরুপমা রাজি হয় না। ম্যাডাম প্লিজ গাড়িতে বসুন, আমি আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, না হলে আরহান স্যার আমাকে আর আস্ত রাখবে না। নিরুপমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি নিরুপমাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর কাঁপা কাঁপা হাতে ফোন বের করে অরহানের নম্বরে ফোন করে। অরহান বিরক্তি নিয়ে কল রিসিভ করে। কি হয়েছে ক্যাপ্টেন আরিফ খন্দকার? স্যার ওই আসলে আমতামতা না করে সোজা মূল কথা বলো, কুইক। স্যার আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি তাকে নিয়ে হসপিটালে এসেছি। অরহান স্তব্ধ হয়ে যায়। আবার সেই দমবন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। অরহান গাড়ি ঘুরিয়ে সাথে সাথে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতাল বেডে হেলান দিয়ে বসে আছে নিরুপমা। কিছুক্ষণ আগে নার্সরা ক্ষতস্থানে ব্যান্ডেজ করে গেছেন। আরিফ রুমের বাহিরে দরজার পাশেই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রয়েছিল। যদিও তার দোষ নেই, তবুও তার ভীষণ অপরাধবোধ হচ্ছে। অরহানকে আসতে দেখে আরিফ সোজা হয়ে স্যালুট দেয়। আরিফ আমতা আমতা করে বলতে থাকে, স্যার আসলে আমি খেয়াল করিনি, ম্যাডাম আমার গাড়ির সামনে এসে পড়বেন। মানে আসলে ম্যাডাম হয়তো ভুলবশত রাস্তার মাঝে এসে পড়েছেন। অরহান এবার নিরুপমার দিকে তাকায়। চোখ মুখ লাল হয়ে গেছে, মুখের মধ্যে এখনো ভয়ের ছাপ ফুটে রয়েছে। নীরুকে সুস্থ দেখে অরহান ভেতরে ভেতরে স্বস্তি অনুভব করে। অরহান নিরুপমার দিকে এগিয়ে যায়। নিরুপমার হার্টবিট বাড়তে থাকে। সকালের ঘটনা এখনো ভুলতে পারেনি সে, কিন্তু অরহান নিরুপমাকে অবাক করে দিয়ে তার মাথায় হাত রেখে বলে, রাস্তায় চলার সময় আশেপাশের গাড়িগুলো ভালোভাবে দেখে পার হবে কেমন? আর তোমার বেশি লাগেনি তো? কই দেখি।
অরহান এমন ভান করছে যেন সে নিরুপমার ভীষণ কেয়ার করে। তবে নিরুপমা ভালোভাবেই বুঝতে পারে অরহান ক্যাপ্টেন আরিফের সামনে ইচ্ছে করেই নাটক করছে। রাগে সে অরহানের হাত সরিয়ে দেয়। অরহান নিরুপমার দিকে তাকিয়ে ডেভিল হাসি দেয়, তারপর আরিফের পানে চেয়ে বলে, থ্যাংক ইউ ক্যাপ্টেন আরিফ, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার জন্য। আপনি এইবার আসতে পারেন। আরিফ যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ডাক্তার রুমে প্রবেশ করে। আরিফকে দেখে তাকে উদ্দেশ্য করে ডাক্তার বলে উঠলেন, আপনার ওয়াইফ ঠিক আছেন, তবে পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে। আমরা মেডিসিন দিয়েছি, আপনি চাইলে আজ বিকেলে ওনাকে নিয়ে যেতে পারেন। ডাক্তারের মুখে এই কথা শুনে রাগে অরহানের শিরা উপশিরা কাঁপতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে অরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে অরহান বলে উঠল, ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। মিসেস নিরুপমা আহসান আমার স্ত্রী। অরহানের রাগান্বিত স্বর আরিফ খুব ভালো করেই চেনে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনার ওয়াইফকে আজই হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যেতে পারবেন, তবে ওনার পায়ে অনেকটা আঘাত লেগেছে, শুকাইতে সময় লাগবে। ততদিন টাইম মতন মেডিসিন নিতে বলবেন। উক্ত কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। ক্যাপ্টেন আরিফ খন্দকার, আপনিও এবার আসতে পারেন। অরহান রাগে কটমট করে বলতে থাকে। আরিফও দেরি না করে স্যালুট দিয়ে সেখান থেকে কেটে পড়ে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। মুহূর্তের মধ্যেই চোখের ধরন পাল্টে যায় তার। আমার পারমিশন না নিয়ে বাড়ি থেকে বের হয়েছো কেন? আর গাড়ির নিচে পড়লেই বা কিভাবে? নাকি অন্য কোনো প্ল্যান ছিল? অন্য কি প্ল্যান থাকবে? সেটা তো তুমি ভালো বলতে পারবে নীলু। আর ওই আরিফ তোমাকে কিভাবে নিয়ে এলো? তুমি তো পায়ে ব্যথা পেয়েছো, ও কি তোমাকে টাচ করে গাড়িতে উঠিয়েছে? অ্যান্সার মি, ড্যামিট। আপনি কী সব আবল তাবল কথা বলছেন? উনি আপনার স্ত্রীকে বাঁচিয়েছেন। কোথায় কৃতজ্ঞ হবেন তা না করে উল্টো বাজে কথা বলছেন। তুমি আমার স্ত্রী নীলু, তোমাকে শুধু আমি স্পর্শ করব, আর কেউ না। আর ওই আহম্মক ডাক্তার কি বলে গেল? কত বড় কলিজা! আমার সামনে আমার স্ত্রীকে অন্যের স্ত্রী বলে সম্বোধন করে। তুই মনে হয় খুব খুশি হয়েছ। নিরুপমা মনে মনে বলতে থাকে, এই অসভ্য লোকের সাথে তর্ক করে লাভ নেই, কথা পেঁচাতেই থাকবে। অরহান নিরুপমাকে হঠাৎ করেই কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আরে আরে কি করছেন আপনি? চুপ, একদম চুপ। আবার তর্ক শুরু করলে আছাড় মেরে ফেলে দিব। অরহান নিরুপমাকে বাসায় নিয়ে আসে, তারপর বেড়ে বসিয়ে দিয়ে বলে, এখন আমি ডিউটিতে যাচ্ছি। রাতে বাসায় আসার পর সকালে আমার সাথে করা বেয়াদবির শাস্তি দিব। এই বলে অরহান নিজের হ্যাট ঠিক করে বাসা থেকে বেরিয়ে পড়ে। নিরুপমা অবাক দৃষ্টিতে অরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। থুর, অ্যাক্সিডেন্ট না হলে আজই এই নরক থেকে মুক্তি পেয়ে যেতাম আমি। নিরুপমা আনমনে বসে বসে এসব নিয়ে ভাবতে থাকে। একটু পর মিনুর রুমে প্রবেশ করে। ভাবি, এখন কিরকম আছেন? একটু স্বাভাবিক। আচ্ছা, উনি কি সবসময় একাই থাকেন? কেন ভাবি, আপনি জানেন না? না মানে আসলে আমাদের বিয়ের সময় আমি ওনার বাবা মা কাউকেই দেখিনি। অরহান ভাইয়ার বাবার এই বিয়েতে কোনো মত ছিল না। অরহান ভাইয়ার বাবাও আর্মির বড় অফিসার। নিরুপমা ভাবি, অরহান ভাইয়ার বিয়ে তিনি তার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছিলেন, কিন্তু ভাই রাজি হন নাই আর আপনারে বিয়ে করে আনছে। তাহলে এটা কার বাসা? এইটা আর্মি কোয়ার্টার ভাবি। ভাই জিদ করে এইখানে থাকেন। ওনার মা আমাকে এখানে পাঠিয়েছেন ভাইয়ের রান্নাবান্না করে দেওয়ার জন্য। আমি আগে ওনার বাবা মার বাসায় কাজ করতাম। ওনার মাও কি এই বিয়েতে রাজি ছিলেন না? খালার ইচ্ছা অনিচ্ছার কথা আবার কেউ জানতে চাই নাকি ভাবি? তবে আপনার ছবি খালাই দেখা পছন্দ করছেন, কিন্তু খালুর ভয়ে আসেন নাই। ও আচ্ছা। ভাবি, আমি গিয়া রান্না বাড়া সারি, নাইলে ভাই এসে আবার রাগারাগি করবে। আপনি বলুন, আপনিই রাখছেন সব।
আর কিছু লাগলে ডাক দিয়েন। মিনু চলে যায় আর নিরুপমা আবার ভাবনার জগতে ডুব দেয়। এই অমানুষটা তো আমাকে ভালোবাসে না, তাহলে বাবার অমতে বিয়ে করার কি দরকার ছিল? উনি তো দেখছি নিষ্ঠুর হওয়ার পাশাপাশি অদ্ভুত বটে। অন্ধকার রুমের এক কোণে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন অবন্তিকা আহসান। আজও তার স্বামী আফসার আহসান তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। নিজের ছেলে অরহানের অবাধ্যতার সমস্ত দায়ভার নিজের স্ত্রীর উপর চাপিয়ে সমস্ত রাগ উজাড় করে দিয়েছেন আফসার আহসান। অবশ্য তাদের এত বছরের দাম্পত্য জীবনে এ আর নতুন কোনো ঘটনা নয়। অরহানটাও হয়েছে তার বাবার মতোই, হবেই না কেন? ছোটবেলা থেকেই তিনি ছেলেকে অমানুষ হওয়ার ট্রেনিং যে দিয়েছেন। তবে নিজের ছেলের সামনে আদর্শ পুরুষ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। এই প্রথম ছেলের এই অবাধ্যতায় ভীষণ চটে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসান। তবে সমাজের সামনে তো তার একটা প্রেস্টিজ রয়েছে, তাই ছেলেকে বাসায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেই ভাবনায় আপাতত মগ্ন রয়েছেন তিনি। মনে মনে অবশ্য আগে থেকেই নববিবাহিতা পুত্রবধূকে শায়েস্তা করার সমস্ত ফোন দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে বাসায় পৌঁছে ডাইনিং টেবিলে সমস্ত খাবার সাজানো থাকতে দেখে মনে মনে খুশি হয় অরহান। তেজ তাহলে কমেছে সুন্দরী রমণীর। অরহান নিরুপমার দিকে তাকিয়ে মনে মনে আওড়াতে থাকে। নিরুপমা ড্রয়িং রুমের সোফায় বসে আর চোখে অরহানের হাবভাব বোঝার চেষ্টা করছে। অরহান নিরুপমার দিকে একবার তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তবে ফ্রেশ হয়ে আসার পর খাবার মুখে দেওয়ার সাথে সাথে অরহানের মুখের হাবভাব চেঞ্জ হয়ে যায়। নিরুপমা চোর ধরার মতো মুখ করে তাকিয়ে আছে। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে সে। খাবার কে বানিয়েছে? কেন আমি ভালোই মিথ্যা বলতে পারো দেখছি। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো নাকি? মিনুকে দিয়ে রাধিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছ। ইউ ব্লাডি ফুল গার্ল। নিরুপমা ভয়ে উঠে দৌড় দিতে নিলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ও মা গো! অরহান দৌড়ে নিরুপমার কাছে যায়। নিরুপমাকে ব্যথায় কাতরাতে দেখে অরহানের হৃদস্পন্দন আবারও কম্পিত হতে থাকে। অদ্ভুত এক অস্থিরতায় তার সমস্ত শরীর হাঁসফাঁস করতে থাকে। পাগল নাকি তুমি? দৌড় দিতে কে বলেছিল? অরহান নিরুপমাকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। ব্যথার মেডিসিন নিরুপমার হাতে ধরিয়ে কর্কশ কণ্ঠে শুধায়, ধরো মেডিসিন লাগিয়ে আমাকে উদ্ধার করো। তারপর সেখান থেকে সরে বারান্দায় চলে যায়। এমনটা তো হওয়ার কথা নয়। যতই ভাবি অশান্তি করব, এই মেয়েকে শায়েস্তা করব, ততবারই কোনো না কোনো কারণে আমাকে পিছিয়ে যেতে হয়। এমনটা আর হতে দেওয়া যাবে না, না হলে আমার মাথায় চড়ে নাচবে। মেয়ে মানুষকে এত লাই দিতে নেই। অরহান নিরুপমার সামনে এগিয়ে যায়। নিরুপমার হাতের মাঝে হাত রেখে তার গলায় মুখ গুঁজে চুমু খেতে থাকে। নিরুপমা অরহানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এখন না প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দিন। আমি বাসর রাতে তোমাকে ছেড়ে যাওয়ার চয়েস দিয়েছিলাম নীলু, তুমি যাওনি। এখন তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। এখন আমার প্রতি রাতেই তোমাকে চাই নীলু, নেশা হয়ে গেছে আমার। নিরুপমা এইবার কান্না করে দেয়। আমি অসুস্থ, প্লিজ ছেড়ে দিন। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো, তাহলে পায়ে ব্যথা পাবে না। নিরুপমা রাগে ক্ষোভে চোখ মুখ বন্ধ করে ফেলে। জানালা থেকে আসা চাঁদের মৃদু আলোয় নিরুপমাকে অপরূপা লাগছে। নিরুপমার কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলোর দিকে অরহান এক দৃষ্টিতে চেয়ে আছে। অরহান মনে মনে ভাবতে থাকে, একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? অরহান নিরুপমাকে আর কথা বলার সুযোগ দেয় না। নিরুপমার ঠোঁট নিজের আয়ত্তে করে নেয় আর নিজের অধিকারে আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। আজ ডিউটি শেষে আমার সাথে দেখা করবে অরহান, জরুরি কথা আছে। ফোনে নিজের বাবার মেসেজ দেখে মুচকি হাসে অরহান। সে জানে তার বাবা বেশি দিন তাকে ছাড়া থাকতে পারবেন না। অরহান জগিং শেষে বাসায় ফিরে যেই না রুমে প্রবেশ করবে, তখনই রুমে থাকা নিরুপমা চিৎকার করে ওঠে, এখন রুমে আসবেন না প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? অরহান ঠিকই রুমে প্রবেশ করে ডেভিল হাসি দেয়। আমার রুমে আমাকে প্রবেশ করতে নিষেধ করছো? নট ফেয়ার নীরু। নিরুপমা শাড়ির আঁচল ভালো করে ঠিক করে।
দেখেছেন না আমি শাড়ি পরছি, আপনি প্লিজ পরে আসুন। অরহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে ঢুকে সোফায় বসে পড়ে। নিরুপমা রাগে গজগজ করতে থাকে। এই মিনুটাও কোথায় গেল? এখন আমি শাড়ির কুচি ঠিক করব কিভাবে? নিরুপমা আর চোখে অরহানের দিকে তাকায়। অরহান সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। শুনুন না, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিন প্লিজ। আমি তোমাকে বিয়ে করে এনেছি নিজের কাজকাম করে দেওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে দিয়েই নিজের কাজ করতে চাচ্ছ। লিসেন কেয়ারফুলি, অরহান আসান কখনো কোনো মেয়ের সামনে ঝুঁকে না। আমি আপনাকে ঝুঁকতে কোথায় বলছি, আমি বলছি শাড়ির কুচিটা একটু ঠিক করে দিতে। হ্যাঁ, তো শাড়ির কুচি ঠিক করতেও তো ঝুঁকতেই হবে। অরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে বলতে থাকে। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অরহানকে মনে মনে গালি দিতে থাকে। বেটা খাটাস, সাধে কি অমানুষ বলি, নিষ্ঠুর কোথাকার। নিরুপমার মাথায় এবার একটা দুষ্ট বুদ্ধি আসে। পায়ে হাত দিয়ে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। ও মা গো, কি ব্যথা, ইস। অরহান নিউজ পেপার পড়ার বাহানায় আর চোখে নিরুপমাকে দেখছিল। নিরুপমার ব্যথায় কাতর কণ্ঠ শুনে অরহানের মায়া হয়। ভেতর ভেতর নিরুপমাকে সাহায্য করার ইচ্ছা থাকলেও নিজের পুরুষ সত্তার ইগো রক্ষার্থে সে চুপচাপ বসে থাকে। নিরুপমা অরহানকে একইভাবে বসে থাকতে দেখে আবারও 2-4টা বকুনি মনে মনে দিয়ে দেয়। গলার স্বর আরও করুণ করে হায়-হুতাশ করতে থাকে। অরহান এইবার নিজের ইগো বিসর্জন দিয়ে বাধ্য হয়ে নিরুপমার সামনে গিয়ে তার শাড়ির কুচি ঠিক করে দিতে থাকে। কুচি গুজে দেওয়ার সময় পেটে অরহানের হাতের স্পর্শ পেয়ে নিরুপমা কেঁপে উঠে অরহানের হাত খামচে ধরে। আজ তোমার কাজ করে দিয়েছি বলে ভেবো না যে তোমার গোলাম হয়ে গেছি। কুচি গুজে দেওয়ার সময় পেটে অরহানের হাতের স্পর্শ পেয়ে নিরুপমা কেঁপে ওঠে অরহানের হাত খামচে ধরে। অরহান শাড়ির কুচি গুজে দিয়ে নিরুপমার দিকে তাকায়। নিরুপমার চুলের মুঠি ধরে। অরহান মূলত নিজের ইগো স্যাটিসফাইড করার জন্যই নিরুপমার সাথে এমন আচরণ করছে। নিরুপমাও অরহানকে পাল্টা জবাব দিতে নিলে তার চোখ পড়ে অরহানের ঠোঁটের দিকে। ঠোঁটের একপাশে রক্ত জমাট বেঁধে লাল হয়ে রয়েছে। নিরুপমার মনে পড়ে কাল রাতে অরহান তার সাথে জোর করার কারণে সে অরহানের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিয়েছিল। নিরুপমার মনে মনে খারাপ লাগে। নিরুপমা অরহানের ঠোঁটের কাটা জায়গায় হাত দিয়ে দেখতে থাকে। আচমকা নিরুপমা অরহানের সেই কাটা জায়গায় নিজের অধর স্পর্শ করে। নিরুপমার এহেন আচরণে অরহান বাকরুদ্ধ হয়ে যায়। যেই হাত দিয়ে নিরুপমার চুল ধরে রেখেছিল অরহান সেই হাতের বাঁধন হালকা হতে থাকে। হঠাৎ নিরুপমার হুঁশ ফিরে এলে সে অরহানের অধর ছেড়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। তবে ততক্ষণে অরহান এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কম্পিত হতে থাকে তার। নিরুপমাকে অরহান টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিরুপমা চমকে সরে যেতে নিলেও অরহানের হৃদয়ের স্পন্দন শুনে থেমে যায়। অরহান নিরুপমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যেন তার হৃদয়ের এই অস্বাভাবিক কম্পনকে নিরুপমাই থামাতে পারে। নিরুপমাও হয়তো এই প্রথম অরহানের স্পর্শে ভালোবাসা অনুভব করে। তারা কতক্ষণ এভাবে ছিল কেউ জানে না, কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটাতে মিনু সেখানে চলে আসে। চোখে হাত দিয়ে মিনু বললে, মাফ করবেন ভাইয়া ভাবি, আমি কিছু দেখি নাই। নিরুপমা অরহানকে সরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। অরহান প্রচণ্ড বিরক্ত হয়ে শোধায়, এই মিনুর বাচ্চা আর আসার সময় পেল না, দিল আমার সুন্দর মুহূর্ত নষ্ট করে। নিরুপমা অরহানের দৃষ্টি থেকে বাঁচতে তাড়াতাড়ি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অরহান চেঁচিয়ে বলতে থাকে, আবার দৌড় দেওয়া হচ্ছে, এবার পড়ে গেলে আমি আর কোলে নিতে পারবো না। নিরুপমা ভেঙচি কেটে রান্নাঘরের সামনে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিনু নিরুপমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সেটা দেখে নিরুপমা আরও লজ্জা পেয়ে যায়। আরে ভাবি, লজ্জা পাইয়েন না। প্রথম এমনই হয়। আমি আমার বিয়ের প্রথম এমনই লজ্জায় লাল হইয়া থাকতাম। মিনুর এরূপ কাণ্ড দেখে নিরুপমা খিলখিল করে হেসে ওঠে। অরহান তখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। নিরুপমার হাসির শব্দ শুনে সে থমকে দাঁড়ায়।
নিরুপমার হাসিমাখা মুখ বিয়ের পর আজই অরহান প্রথম দর্শন করলো। অদ্ভুত এক ভালো লাগা দোলা দিল তার মনে। অজান্তেই অরহানের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। নিরুপমা পিছে ফিরে তাকাতেই অরহান আবার নিজের মুখে বিরক্তি নিয়ে আসলো। নাস্তা না করেই বেরিয়ে পড়ল। অরহান জানে নিরুপমা রান্না করবে না জিদ করে, তবে আজকে কেন যেন তার নিরুপমার সাথে অহেতুক ঝগড়ায় জড়াতে ইচ্ছে করছে না। নিরুপমা অরহানের যাওয়ার পানে তাকিয়ে বলতে থাকে, দেখেছো মিনু, কেমন কাঠখোট্টা তোমার আরহান ভাই। আমার হাসি সহ্য করতে না পেরে নাস্তা না করেই বেরিয়ে গেছে। সে কি ভাবি? ভাই আপনার হাসি সহ্য করতে পারবে না কেন? সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না মিনু। আচ্ছা ভাবি, আপনি নাস্তা কইরা নেন, ঠান্ডা হইয়া যাইব, তারপর ওষুধ খাইয়া নিয়েন। নিরুপমা মিনুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। আমাকে না জানিয়ে হুট করেই এক অস্পরা গায়ের মেয়েকে বিয়ে করে এনে তাকে সরকারি কোয়ার্টারে উঠিয়েছো? এরকমের হটকারী সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে অরহান? কি সমস্যা ছিল লামিয়া মেয়েটার মধ্যে? তোমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল সে। বাবা, আমি লামিয়াকে কখনোই বিয়ে করতে চাইনি, এটা তুমি খুব ভালো করেই জানো। আর আমি তো লামিয়াকেও বিষয়টা ক্লিয়ার করেছি। তাই বলে আস্পরা গায়ের এক গরিব মেয়েকে বিয়ে করে ফেলবে? সে কি এত বড় ঘরের বউ হওয়ার যোগ্য? বাবা, নিরুপমা তো আর বাড়ির বাইরে যাবে না, থাকবে তো ঘরের ভিতরেই। তাহলে এত যোগ্যতা থেকেই বা কী লাভ? আর তাছাড়া আমি ইচ্ছে করেই খুঁজে এরকম গরিব অসহায় মেয়েকে বিয়ে করেছি, যাতে আমার কথা মতো তাকে চালাতে পারি। কালই তোমার বউকে বাসায় নিয়ে আসবে। বাড়ির বউ বাড়ির বাইরে থাকা ভালো দেখায় না। বিছানায় লাল টুকটুকে শাড়ি আর হালকা কিছু গহনা দেখে নিরুপমা খানিকটা অবাক হয়। অরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় এসব নিয়ে এসেছে। নিরুপমা শাড়িটি হাতে নিয়ে দেখতে থাকে। অরহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিরুপমাকে বলে, কাল তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। বাবা তোমাকে নিয়ে যেতে বলেছেন। সুন্দর করে মার্জিতভাবে এই শাড়ি পরে তৈরি হয়ে থাকবে সকালে। আমার সকালে ক্যান্টনমেন্টে কিছু কাজ আছে, সেটা সেরে তোমাকে বাসায় নিয়ে যাব। অরহানের এই কথা শুনে নিরুপমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। নিরুপমা মনে মনে ভাবে শ্বশুরবাড়িতে গেলে হয়তো অরহানের নিষ্ঠুরতা থেকে খানিকটা রেহাই পাবে সে। কিন্তু নিরুপমার অবুঝ মন কি আর বুঝতে পারে যে সেখানে আরও বড় অমানুষ তাকে শায়েস্তা করার জন্য বসে আছে। সকালবেলা নিরুপমা সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। আজ সে ভীষণ খুশি, যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। অরহান গাড়িতেই বসে রয়েছিল। লুকিং গ্লাসে নিরুপমাকে আসতে দেখে অরহান নিরুপমার পানে তাকায়। ভীষণ মিষ্টি লাগছে নিরুপমাকে। একরাশ মুগ্ধতায় ছেয়ে যায় অরহানের মন। তবে নিরুপমা গাড়ির সামনে চলে আসলে অরহান নিজের মুখশ্রীতে আবার সেই গাম্ভীর্যপূর্ণ ভাব এনে কর্কশ কণ্ঠে বলে, এত দেরি লাগে আসতে? তোমার জন্য কি আমি সারাদিন অপেক্ষা করব? এখন ওঠো গাড়িতে। মুহূর্তে নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে অমাবস্যার অন্ধকার নেমে আসে। নিরুপমার চুপসে যাওয়া চেহারা দেখে অরহানের ভেতরে ভেতরে ভীষণ খারাপ অনুভূত হয়। কিন্তু অরহান কিছুতেই নিরুপমাকে বুঝতে দিতে চায় না যে তাকে দেখে সে মুগ্ধ হয়েছে। নিরুপমা বাড়ির দরজা খোলার চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়ে অরহানের দিকে কাচুমাচু করে তাকায়। আমাকে দিয়ে কাজ না করাতে পারলে তো তোমার শান্তি হয় না। একটা গাড়ির ডোর পর্যন্ত খুলতে পারো না, পারো শুধু তেজ দেখাতে। অরহান এসব বলতে বলতে গাড়ির দরজা খুলে দেয়। নিরুপমা গাড়িতে উঠে বসে। হঠাৎ অরহানকে নিজের সামনে এগিয়ে আসতে দেখে নিরুপমা চেঁচিয়ে ওঠে, কি কি করছেন? আমি সিট বেল্ট লাগাচ্ছি ড্যামিট। তোমাকে সিট বেল্ট বাঁধতে বললে তো সেটাও পারবে না। অরহান নিরুপমার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। বাসায় বসে নিজের ছেলে আর পুত্রবধূর অপেক্ষা করছেন অবন্তিকা। নিরুপমার ছবি দেখে ভীষণ পছন্দ করেছেন অবন্তিকা। তবে মনে মনে তার ভীষণ দুশ্চিন্তাও হচ্ছে, মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে অবন্তিকার। মেয়েডরা এসে দরজা খুলে দেয়। অবন্তিকা এগিয়ে যান দরজার দিকে। অরহান আর নিরুপমা একসাথে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, কত মিষ্টি দেখতে। একটা পুতুল নিয়ে আসছিস অরহান।
অবন্তিকা নিরুপমার থুতনিতে হাত রেখে বলেন। অরহান অবন্তিকার কথায় তেমন পাত্তা না দিয়েই ঘরের ভেতর ঢুকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি মা, পারলে তোমার পুত্রবধূকে কিছু ম্যানার্স শিখিয়ে দিও। নিরুপমা অবাক হয়ে যায়। নিজের মায়ের সাথে ভালোভাবে কথাও বলল না অরহান, যার আচরণ নিজের মায়ের সাথে এতটা রুষ্ট, সে নিজের বিবাহিতা স্ত্রীর সাথে বা কী ভালো আচরণ করবে। অবন্তিকা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরুপমাকে নিয়ে সোফায় বসান। মা একটু বসো তো, তোমায় একটু দেখি। অরহানের কথায় মন খারাপ কইরো না কেমন? ছেলেটা এমনই। নিরুপমাকে নিজের হাতের বালা খুলে পরিয়ে দেন অবন্তিকা। কিছুক্ষণ পরেই কালো রঙের একটি জিপ গাড়ি প্রবেশ করে আহসান বাড়িতে। অবন্তিকা জানালা দিয়ে তাকিয়ে দেখেন আফসার আহসান বাড়িতে প্রবেশ করছেন। অবন্তিকা তড়িঘড়ি করে নিরুপমার মাথায় কাপড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যান। নিরুপমা, এটা হচ্ছে তোমার শ্বশুর মশাই, এসো সালাম করো। নিরুপমা এসে সালাম করলেও আফসার কোনো প্রতিক্রিয়া করেন না, উল্টো বলতে থাকেন, শোনো মেয়ে, আমার ছেলে এক প্রকার আমার অমতি এই বিয়ে করেছে। যদিও তোমার মতো আস্পরা গায়ের মেয়ে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, তবুও আমি তোমাকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছি। এই বাড়ির কিছু নিয়ম কারণ রয়েছে যা অবন্তিকা তোমাকে শিখিয়ে দিবে। মেয়ে মানুষের মতোই থাকবে, নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, আর কোনো রকম খাপ ছাড়া আচরণ করবে না। এই বলে আফসার হোসেন সেখান থেকে সরাসরি নিজের রুমে চলে যান। নিরুপমা ঠায় দাঁড়িয়ে থাকে। কোন অজানা নরকে সে এসে পড়ল। মনের মধ্যে যে আশার আলো জ্বলে উঠেছিল সেটাও নিভে যায়। অবন্তিকা নিরুপমাকে সামলে নিয়ে বলে ওঠেন, ওনার কথাই কিছু মনে করো না মা, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। নিরুপমা আনমনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে তার হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। নিরুপমা অরহানের রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। অরহান রুমের মধ্যে বসেই নিরুপমার আসার অপেক্ষা করছিল। নিরুপমাকে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান তাড়া দিতে থাকে। কি হলো নীরু, তোমাকে কি আলাদা করে ভেতরে আসার জন্য দাওয়াত দিতে হবে? নিরুপমা রুমের ভেতরে প্রবেশ করতে এমন কিছু বলে যা শোনার জন্য অরহান মোটেও প্রস্তুত ছিল না। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই। আমাকে প্লিজ এই নরক থেকে মুক্তি দিন। নিরুপমার উক্ত কথা শুনে অরহান হতবাক হয়ে যায়। অজান্তেই মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে যা প্রচণ্ড রাগে রূপ নেয়। তার স্ত্রী তাকে তালাক দিতে চায় এটা ভেবেই অরহানের এগোতে গিয়ে লাগে। রাগে তার কান গরম হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে অরহান। শ্বশুর বাড়িতে প্রবেশ করলে 1 মিনিটও হলো না, আর এখনই এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো। কোথায় যাবে এখন তুমি তালাক নিয়ে? যেদিকে দু চোখ যায় চলে যাব, তবুও এত অপমানের মধ্যে আমি থাকতে চাই না। তাহলে বাসর রাতে যাওনি কেন? এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে নীরু, তোমাকে এখন আমার চাই। আপনার তো নিজের চাহিদা মেটানোর জন্য শুধু একটা শরীরের প্রয়োজন। আমি চলে গেলেই বা আপনার মতো বড় লোকদের ক্ষতি কি? নিরুপমার এহেন কটুবাক্য শুনে রাগে অরহানের মাথা আউট হয়ে যায়। নিরুপমার গাল চেপে ধরে অরহানের দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুবই বেয়াদব মেয়ে তুমি নীরু। এখানে এসে দেখছি তোমার তেজ আরও বেড়ে গেছে। আমার থেকে তালাক নিয়ে তুমি কি করবে? অন্য কারোর সাথে সংসার করবে? তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর আমার এই নিষ্ঠুরতাই সহ্য করতে হবে। আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো আর থাকবো না। অরহান নিরুপমার গাল জোরে চেপে ধরায় ও নিরুপমার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করে, যা দেখে অরহানের নিরুপমার প্রতি মায়া হয়। অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিরুপমা ধপ করে বিছানায় বসে পড়ে, অঝোর ধারায় কান্না করতে থাকে। অবন্তিকা আহসান অরহানকে রাগে বেরিয়ে যেতে দেখে ঠিকই তাদের ঝগড়ার বিষয়টি আঁচ করতে পারেন। অবন্তিকা দৌড়ে নিরুপমার কাছে এগিয়ে যান। নিরুপমাকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আজকে থেকে অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম নিরুপমা, এরকমই অসহায়।
মেয়েরা চাইলেও সব ছেড়ে যেতে পারে না। কেন জানো? এই সমাজের জন্যই। আমি ভাবতেও পারিনি অরহান ও একদিন ওর বাবার মতো হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার অরহান আগে এমন ছিল না। ছোটবেলায় ওর মনও অনেক নরম ছিল, কিন্তু অরহানের বাবা তার সাথেও প্রচুর স্ট্রিক্ট ছিলেন। আমি বাধা দিতে নিলে ছেলের সামনেই আমাকে মারধর করা শুরু করে দিতেন। অরহানকে তিনি বুঝিয়েছিলেন এটাই হচ্ছে পুরুষত্ব। ছোট থাকতেই অরহান কান্নাকাটি করতে নিলেই তার বাবা তাকে কাঁদতে দিতেন না। এক উগুড়ো পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে তোমার শ্বশুরের। ছেলেকেও সেটা শিখিয়েছেন। আমার ধারে ছেলেকে বেশি ঘেঁষতে দেননি। ধীরে ধীরে অরহানও কেমন রূঢ় হয়ে গেছে। অরহানকে তার বাবা সবসময় আর্মি অফিসার বানাতে চেয়েছিল, কিন্তু আমার অরহানের তো সঙ্গীতের দিকে ঝোঁক ছিল। তার বাবার জন্য অরহানের সেই শখটাও ছেড়ে দিল। এমন নয় যে অরহানের তার মায়ের প্রতি কোনো টান নেই, অরহানের মায়ের দিকেও টান রয়েছে, কিন্তু অরহান সেটা প্রকাশ করতে পারে না। কিন্তু তুমি জানো, ওনার বন্ধুর মেয়ে লামিয়ার সাথে তার বাবা যখন অরহানের বিয়ে ঠিক করলেন, তখন জীবনে প্রথমবার অরহান তার বাবার অবাধ্য হয়েছিল। তোমাকে পছন্দ করে বলেই তো অরহান তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। নিরুপমা এবার কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, না মামুনি, আপনার ছেলে পছন্দ করে, আমাকে বিয়ে করে আনেনি। সে আমাকে বিয়ে করেছে আমার অসহায়ত্ব দেখে, ভেবেছে আমার সাথে যেমন খুশি তেমন আচরণ করবে। আপনি এত অত্যাচার সহ্য করে সংসার করেছেন ঠিকই, কিন্তু আমি পারবো না। আমি গরিব বলে কি মানুষ না নাকি? অবন্তিকা নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। নিরুপমা মা, একটু শান্ত হয়ে বসো। অরহান তোমাকে বলল আর তুমি বিশ্বাস করে নিলে? নিজের ছেলেকে তো আমি একটু হলেও চিনি। ও এসব বলেছে নিজের ইগো স্ট্যাটিসফাই করার জন্য। আপনার ছেলে যদি আমাকে এখানে থাকতে বাধ্য করে, তবে আমিও তার কোনো কথা শুনবো না মামুনি। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। এখন আপাতত কিছু খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সৈনিকদের ট্রেনিং চলছে। অরহান শীতল দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রয়েছে। ক্যাপ্টেন আরিফ সৈনিকদের দিক নির্দেশনা দিচ্ছে, আর চোখে অরহানকে মাঝে মাঝে দেখছে। এ যেন ঝড় আসার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরিফ ভেতরে ভেতরে আতঙ্কে আছে। এই আরহান স্যার, চোখ মুখ শক্ত করে রেখেছেন কেন? আজ তো সৈনিকদের 12টা বাজিয়ে ছাড়বেন মনে হচ্ছে। কিছুক্ষণ পর হলেও তাই অরহান হুঙ্কার দিয়ে উঠল, তোমাদের ট্রেনিংয়ের যা নমুনা দেখছি, পরবর্তী মিশনে তোমরা আমার নাম ডোবাবে আহাম্মকরা। অরহান প্রায় অনেকক্ষণ সৈনিকদের ঝাড়ি দিয়ে নিজের মনের ঝাল মেটালো। তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? নিরুপমার জন্য নিয়ে যাচ্ছি। মেয়েটা হয়তো না খেয়ে আছে। বাহ রে, এই মেয়ে বাড়িতে আসলো একদিনও হলো না, এখন থেকে অন্যদের দিয়ে কাজ করানো শুরু করে দিয়েছে। না না, ও আমাকে কিছু বলেনি। আপনি শুধু শুধু। একদম চুপ। কোথায় সেই মেয়ে? ডাকো ওকে। আফসার আহসানের চিল্লাচিল্লি শুনে নিরুপমা নিচে নেমে আসে। আফসার নিরুপমার দিকে এগিয়ে এসে যেই না নিরুপমাকে চড় মারতে যাবে, অবন্তিকা নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে চড়টা নিরুপমার গায়ে না লেগে অবন্তিকার গায়ে লাগে। আকস্মিক এই ঘটনায় নিরুপমা হতবাক হয়ে যায়। আফসার আহসান আরও কয়েকটা কটুবাক্য বলে চলে যান। পুরোটা সময় অবন্তিকা নিরুপমাকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে তার গায়ে আঁচড় না লাগে। নিরুপমা মা, তুমি ঘরে যাও। তোমাকে এই বাড়িতে থেকে অত্যাচার সহ্য করতে হবে না। আমি অরহানের বাবার বের হয়ে যাওয়ার পরপর তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে সাহায্য করব। নিরুপমা কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে এগিয়ে যায়। মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয় তার। আজ নিরুপমা ভয়ে কাঁপছে না, রাগে কাঁপছে। আফসার আহসান চলে যাওয়ার পর অবন্তিকা নিরুপমার কাছে এগিয়ে আসেন। তাকে কিছু টাকা আর কিছু গহনা ধরিয়ে দিয়ে বলেন, মামুনি, তুমি এগুলো রাখো।
এর চেয়ে বেশি আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। আফসার বের হয়ে গেছে আর অরহান এখন বাসায় নেই। তুমি এখন চলে যেতে পারবে। নিরুপমা এবার অদ্ভুত শান্ত কণ্ঠে শুধায়, না মামুনি, আমি আর এখন নিজের সমস্যা থেকে পালানোর চেষ্টা করব না। ধরলাম আমি চলেও গেলাম, তারপর আরেকটা অসহায় মেয়েকে ধরে এনে একইভাবে কষ্ট দেওয়া হবে। এই অত্যাচারের অবসান হওয়াটা জরুরি মামুনি। আমি কোথাও যাব না। নিরুপমা মা, সব কিছু এত সহজ না। আমি এত বছরেও সংসারের জন্য শখ করে ওনার মন পাইনি। তুমি প্রতিবাদ করলে অরহানের বাবা তোমাকে মেরেই ফেলবেন। নিরুপমা ফ্রিজ থেকে বরফ এনে অবন্তিকার গালে লাগাতে থাকে। চিন্তা করো না মামুনি, আমি আর মুখে কিছুই বলবো না, তবে কিছু একটা তো আমি করবই। নিরুপমা অবন্তিকাকে সামলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রান্না করা শুরু করে। নিরুপমার এই কাণ্ড দেখে অবন্তিকা অবাক হয়ে যান। নিরুপমা রহস্যময় হাসি দিয়ে অবন্তিকাকে বলে, মামুনি তুমি যাও, রেস্ট নাও। নিরুপমা সুন্দর করে রান্না করে টেবিলে খাবার সাজাতে থাকে। তারপর নিজের রুমে গিয়ে লাগেজ থেকে সুন্দর একটি নীল রঙের শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শাড়িটি নিজের গায়ে জড়িয়ে নিরুপমা নিজে নিজেই বলে ওঠে, আমি এবার কাঁটা দিয়েই কাঁটা তুলবো। অন্যদিকে অরহান ড্রাইভ করে বাসায় আসছে। নিরুপমার আচরণে অরহান শুধু যে রাগ তা নয়, অবাকও বটে। সে নিরুপমাকে অনেকটাই নরম ভেবেছিল, কিন্তু নিরু তো কথায় কথায় তার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তার মাকেও তো তার বাবা কত অত্যাচার করত, কই তার মা তো কোনোদিন পাল্টা জবাব দেওয়ার সাহস করেনি। ছোটবেলায় তার রাগ লাগলেও ধীরে ধীরে তার মনে হয়েছে এটাই স্বাভাবিক। অরহান বাসায় পৌঁছে যায়। কলিং বেল বাজাতে বাজাতে ভাবতে থাকে, এখন না জানি কি বেয়াদবি করে বসে, করলেও কি আমিও ছেড়ে দেব না। নিরুপমা দরজা খুলে অরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। অরহান হঠাৎ করে নিরুপমাকে এই রূপে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। অরহান নিরুপমার দিকে অবাক নয়নে চেয়ে আছে। হুট করে তার তেজি রমণী এরকম নমনীয় আচরণ করছে কেন? অরহান ব্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো দেখে অরহান নিরুপমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এগুলো কে বানিয়েছে? নিরুপমা আবার মিষ্টি হাসি দিয়ে বলে, কেন আমি বানিয়েছি? তুমি? অবাক হচ্ছেন কেন? স্বামী সেবা করা তো আমার কর্তব্য। অরহান ধমক দিয়ে বলে, এই মেয়ে কি শুরু করেছো? আমাকে কি বোকা মনে হয়? ওমা, আপনার মতো এত বড় অফিসারকে আমি বোকা ভাবতে যাব কেন? আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নিরুপমার মিষ্টি মিষ্টি কথা শুনে অরহানের রাগে গা জ্বলে যায়। সে কিছু না বলে রাগে কটমট করতে করতে ফ্রেশ হতে চলে যায়। মনে মনে ভাবে, এত ন্যাকামি করছে কেন হঠাৎ করে? অরহান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। নিরুপমা অরহানকে খাবার বেড়ে দিচ্ছে। অরহান যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। যেই মেয়ে সকালে তার কাছে তালাক চেয়ে কান্নাকাটি করেছে, এখন সে তাকেই রান্নাবান্না করে বেড়ে খাওয়াচ্ছে। নিরুপমা খাবার বেড়ে দিয়ে অরহানের দিকে তাকিয়ে বলে, কি হলো, বসে আছেন যে? খাওয়া শুরু করুন। কি হলো, খাওয়া শুরু করুন না। অরহান নিরুপমার এই ন্যাকামি সহ্য করতে না পেরে খাওয়া শুরু করে। অরহান খাবার মুখে দিতে আরও একবার বিস্মিত হয়। খাবার অনেক সুস্বাদু হয়েছে। মনে মনে নিরুপমার প্রশংসা করলে অরহান মুখে কিছুই বলে না। খাওয়া দাওয়া শেষ করে গম্ভীর মুখ করে উঠে যায়। কিন্তু অরহান এখন পড়েছে আরেক বিপদে। যেখানেই যাচ্ছে নিরুপমা তার পিছে পিছে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে অরহান ধমকে বলে ওঠে, কি শুরু করেছো? আমার পিছা কেন করছো? তো কি করব? যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে জ্বালানো বন্ধ করো। আমি আবার আপনাকে কই জ্বালালাম? অরহান এবার রেগে নিরুপমার বাহু চেপে ধরে। আমি স্বামী সেবা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে আপনিই বলুন আমি কি করব? অরহান রেগে নিরুপমাকে নিজের থেকে সরিয়ে চলে যেতে নিলে নিরুপমা অরহানের গালে আলতো করে স্পর্শ করে অরহানের মুখ নিজের দিকে ঘোরায়। তারপর মধুর কণ্ঠে শুধায়, আমি কত সুন্দর করে আপনার জন্য সেজেছি, দেখবেন না? অরহান এইবার নিরুপমার দিকে ভালো করে তাকায়।
এতক্ষণ নিরুপমার ন্যাকামির জন্য তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি অরহান। নিরুপমাকে সত্যিই অপূর্ব লাগছে, যেন নীল শাড়িতে কোনো নীল পরী দাঁড়িয়ে আছে। অরহানের সমস্ত রাগ বিরক্তি মুহূর্তে উধাও হয়ে যায়। মোহগ্রস্ত হয়ে নিরুপমার কোমর জড়িয়ে নিজের দিকে এনে অরহান জিজ্ঞেস করে, সকালে আমার কাছ থেকে মুক্তি চেয়ে এখন আবার আমার কাছে ধরা দিচ্ছ কেন? আপনি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি, অনেক। তারপর আমার মনে হয়েছে যেহেতু আপনি এখন আমায় যেতে দেবেন না, তাহলে নিজের ভাগ্যকে মেনে নেওয়াই এখন আমার জন্য উত্তম। নিরুপমার জবাবে অরহান সন্তুষ্ট হয়। অরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু নিরুপমা বিছানা থেকে উঠে অরহানকে জড়িয়ে তাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর নিজে অরহানের সাথে লেপ্টে যায়। বিড়ালের মতো অরহানের গালে গাল ঘষতে থাকে। নিরুপমার এরকম কাণ্ডে অরহানের পাগলপ্রায় অবস্থা। অরহান নিরুপমার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। অরহান পুনরায় নিরুপমাকে নিজের দিকে ফেলে নেশাগ্রস্তভাবে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমার মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে থাকে। নিরুপমা 2 হাত দিয়ে অরহানের কাঁধ জড়িয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর গায়ে কেউ হাত তোলার চেষ্টা করলে আপনি কি করবেন? আমি তার হাত ভেঙে গুড়িয়ে দিব। আজকে আমার বাবা আমার গায়ে হাত তুলতে নিয়েছিল। নিরুপমার এই কথা শুনে অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে উঠে বসে কেমন যেন ভাবনায় মগ্ন হয়ে যায়। নিরুপমা উঠে বসে অরহানের বাহুতে মাথা রেখে বলে, মামুনির সামনে এসে পড়ায় চরটা ওনার গালে লাগে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি বাবার সাথে কোনো বেয়াদবি করেছো। নিরুপমা করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি কোনো বেয়াদবি করিনি। মামুনি আমার জন্য খাবার আনতে গেছিল বলে বাবা রেগে গিয়েছিল। অরহান নিরুপমার কথায় না চাইতেও বিশ্বাস করে, কারণ তার বাবার আচরণ সম্পর্কে তার জানা আছে। ছোট থাকতে তার বাবা ছোট ছোট বিষয় নিয়ে তার মাকে মারধর করতেন, ইনফ্যাক্ট এখনও করেন। অরহান নিরুপমার দিকে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। অরহান বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়। নিরুপমা অরহানের যাওয়ার পানে চেয়ে দুষ্ট হাসি দিয়ে মনে মনে বলে, এই তো দিয়েছি আগুন লাগিয়ে। নিরুপমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে অরহান বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। মেয়েটা বাড়িতে আসলো, একদিনও হলো না, অথচ বাবা এখনই মারধর শুরু করে দিল। নিরু বেয়াদবি করলেও তো একটা কথা ছিল। অরহান প্রায় অনেকক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রুমে চলে আসে। নিরুপমা এতক্ষণে ঘুমিয়ে গেছে। নিরুপমার ঘুমন্ত মুখের দিকে অরহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ অরহানের নজর যায় নিরুপমার গালের দিকে। অরহান মনে মনে ভাবে, নিরুর তুলতুলে গালে একটু জোরে টাচ করলেই লাল বর্ণ ধারণ করে। যদি আজ চটটা নিরুর গালে লাগতো তাহলে অরহান কি সেই দাগ সহ্য করতে পারতো? অরহান নিজের মনের এই প্রশ্নের কোনো উত্তর ভেবে পায় না। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় তার। অরহান নিরুপমার পাশে শুয়ে আনমনে ভাবতে থাকে, আচ্ছা বাবা যে মায়ের গায়ে রোজ হাত তুলে, বাবার কি খারাপ লাগে না? কই আমি তো নিরুর এত বেয়াদবির পরও এখন পর্যন্ত ওর গায়ে একটা টোকাও দিতে পারলাম না। অরহান আবার নিজেই নিজের সাথে দ্বিমত পোষণ করে বলে, না না, আমি পারিনি, এটা আমার ব্যর্থতা, আমাকে আরও কঠোর হতে হবে। হ্যাঁ। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে কেটে যায় অরহানের সারা রাত। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে নিরুপমা। বিয়ের পর আজই প্রথম ফুরফুরে লাগছে তার। নিরুপমা পাশে তাকিয়ে অরহানকে কোথাও দেখতে পায় না। লোকটা মনে হয় সারা রাত বিনিদ্র রজনী যাপন করেছে। এই কথা বলে নিরুপমা নিজে নিজেই ফিক করে হেসে ওঠে। অরহান ব্যায়াম করে সবেমাত্র রুমে প্রবেশ করছিল। নিরুপমাকে ঘুম থেকে উঠেই হাসতে দেখে অরহান ভ্রু কুঁচকে তাকায়। সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি? অরহানের কথা শুনে নিরুপমা মুখ ভেঙচি দেয়। বিছানা থেকে নেমে অরহানের সামনে গিয়ে হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে। অরহান ভেবেছিল নিরুপমা ওঠার সাথে সাথেই সে আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, কিন্তু নিরুকে অরহান আবার জব্দ করতে ব্যর্থ হয়। নিরুপমা অরহানের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে এমন এক মিষ্টি হাসি দেয় যেন অরহান তার কত বছরের প্রেমিক পুরুষ। অরহানের ইচ্ছে করছে এখন নিরুকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁটে চুমু এঁকে দিতে,
কিন্তু অরহান তা করবে না। যদি নিরু তার দুর্বলতা ধরে ফেলে তাহলে সর্বনাশ। অরহান নিরুপমাকে বারবার এটাই বোঝাতে চায় যে সে ভোগের বস্তু ছাড়া আর কিছু নয়। অনিচ্ছা সত্ত্বেও নিরুপমাকে নিজের থেকে ছাড়িয়ে অরহান বলে, যাও গিয়ে নাস্তা বানাও, আমার লেট হয়ে যাচ্ছে। অরহান ভাবে ব্যাস এখনই শুরু করবে আবার বেয়াদবি। অরহানও নিরুকে বকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। নিরুপমা ভেতরে ভেতরে জ্বললেও মুখে জোরপূর্বক হাসি এনে বলে, ঠিক আছে, আপনি রেডি হয়ে নিচে আসুন। এই বলে নিরুপমা নিচে চলে যায়। অরহান আরও একবার টাসকি খায়। মুহূর্তে কারো ব্যক্তিত্ব কিভাবে বদলে যেতে পারে। আগেই তো ভালো ছিল, 2-4টা কথা শুনিয়ে দেওয়া যেত। এখন তো চাইলেও কঠোর হতে পারি না। অরহান পরক্ষণে নিজের সাথে আবার দ্বিমত পোষণ করে বলে, কেন পারবো না? অবশ্যই পারবো। অরহান আনমনে এসব চিন্তা করে ইউনিফর্ম হাতে নিয়ে তৈরি হতে থাকে ডিউটিতে যাওয়ার জন্য। নিরুপমা রান্নাঘরে গিয়ে আনমনে ভাবতে থাকে, আমি কিছুই ভুলবো না, সব মনে রাখবো। কিছুক্ষণ পর নিরুপমা মিনুকে এই বাসায় আসতে দেখে খুশি হয়। মিনু নিরুপমাকে এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। টেবিলে খাবার সাজিয়ে রাখার সময় নিরুপমা মিনুর দৃষ্টির আড়ালে আফসার আহসানের প্লেটের মধ্যে লবণের পরিমাণ বেশি দিয়ে দেয়। অরহানের বাবা আর মা ডাইনিং টেবিলের সামনে আসলে নিরুপমা সবাইকে খাবার সার্ভ করতে থাকে। অরহান খাচ্ছে আর আর চোখে নিরুপমাকে দেখছে। হঠাৎ নিজের বাবার হুঙ্কারে অরহান চকিত হয়ে তার পানে তাকায়। আফসার খাবার মুখে দিয়েই ওয়াক ওয়াক করে ফেলে দেয়। অবন্তিকা ভয়ে কাঁপতে থাকে। আফসার আহসান চিল্লিয়ে ওঠেন, এ কি অখাদ্য বানিয়েছো? লবণ দিয়ে ভরে দিয়েছো? বাপ মাকে রান্না বান্না শিখায়নি? আহম্মক মেয়ে কোথাকার। অরহান অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে। রান্না তো ঠিকই হয়েছে, তাহলে কি তার বাবা ইচ্ছে করে আবার অশান্তি করছেন? অরহান, এ কি মেয়ে বিয়ে করে এনেছো তুমি? কিছুই তো পারে না। সকাল সকাল মেজাজ খারাপ করে দিল। আফসার ভেবেছিল অরহান হয়তো এখন নিরুপমাকে ঠাটিয়ে চড় মারবে, কিন্তু অরহান নিরুপমাকে কিছুই বলে না। উল্টো গম্ভীর কণ্ঠে মিনুকে ডাক দিয়ে বলে অন্য কিছু বানিয়ে দিতে বাবার জন্য। ছেলের এই আচরণে আফসার অবাক হয়ে যান। আফসারের ইচ্ছে ছিল নিরুপমাকে মেরে শায়েস্তা করতে, কিন্তু ছেলের সামনে কিভাবে ছেলের বউয়ের গায়ে হাত তুলবেন। তাই রাগে কটমট করা ছাড়া তার আর কোনো উপায় রইল না। অরহান খেতে নিলে আফসার আবার বলে উঠলেন, এই অখাদ্য আবার খাচ্ছ কেন অরহান? অরহান শান্ত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি ইদানিং লবণ একটু বেশি খাই বাবা। নিরুপমা ভয় পাওয়ার নাটক করে মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। কেউই নিরুপমার এই চালাকি ধরতে পারল না অবন্তিকা ছাড়া।